আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে অনেকে আমাকে এইরকম প্রশ্ন করে যে দেশের আসলে কি হচ্ছে, কোথায় যাচ্ছে, কি হতে যাচ্ছে, ইলেকশন কবে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস আরও 5 বছর ক্ষমতায় থাকবেন কিনা, আরও 3 বছর 4 বছর পরে গিয়ে ইলেকশন হবে কিনা, বিএনপি আসলে কি করবে, এনসিপি আসলে কি করবে। সেটা শুধু আমারকে জিজ্ঞেস করে তাই না, আমিও অনেকের কাছে জানতে চাই, অনেকের কাছে মানে আমরা মানে এই ব্যাপারটা নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্ব নানা রকম একটা ইয়ের মধ্যে থাকি আসলে কি হবে। আমি আমার টেকটা আগে বলি। আমার কাছে কিন্তু মনে হয় ডিসেম্বর জানুয়ারিতে মানে ফেব্রুয়ারির আগেই এবার ইলেকশন হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেই টাইম লিমিটটা বলছেন যে 2025-এর ডিসেম্বর থেকে 2026-এর জুনের মধ্যে ইলেকশন হবে, আমার ধারণা সেই সময়ের মধ্যে থেকে ইলেকশন হবে। যে যাই বলুক না কেন সেই সময়ের মধ্যে থেকেই ইলেকশন আসলে ঘোষণা করা হবে এবং একটি জাতীয় নির্বাচন হয়েও যাবে এবং জাতীয় নির্বাচনের পরে অন্যের কাছে যথানিয়মে ক্ষমতা হস্তান্তর করে ডক্টর মোহাম্মদ ইউনূস তার অন্য দায়িত্বে বা অন্য কাজে চলেও যাবেন। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস 2026-এর জুনের পরে আর সরকার প্রধান থাকছেন না, এটা আমার মনে হচ্ছে এইটাই তিনি করবেন। আমি যে বলতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যথাসময় ইলেকশন দিয়ে চলে যাবেন, এইটাতে আমার কারণটা আমার টেকটা আমি বলি। তার কারণ হচ্ছে ডক্টর ইউনূসের এই সরকার মানে ডক্টর ইউনূসের ব্যক্তিগত অ্যাচিভমেন্ট থাকলেও থাকতে পারে, আছে নিশ্চয়ই অনেক ধরনের, এই সরকারে আসার পরেও নিশ্চয়ই তার অ্যাচিভমেন্ট আছে, কিন্তু ডক্টর ইউনূসের সরকার আমার দৃষ্টিকোণ থেকে একদম 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 সম্পূর্ণভাবে ব্যর্থ। এখন সরকারের ব্যর্থতা বা সরকারের সাফল্য আমরা কীভাবে বিবেচনা করি? সরকারের সাফল্য বা সরকারকে আমরা যদি একটা এরকম একটা গ্রুপ হিসাবে ধরি যারা একসঙ্গে সমন্বিতভাবে কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করতেছে, সেই হিসাবে আমরা দেখব যে সরকারের মধ্যে নানা ধরনের যেটাকে আমি বলি হচ্ছে ঘরের মধ্যে নানা ধরনের মশারি আছে। মানে ঘরটা একক কোনো ঘর না, এক একজন এক এক রকমভাবে কথা বলে। আমরা যদি মোটা দাগে 2-3টা জিনিসের দিকে আপনাদের আজকে আমি দৃষ্টি দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে ভারত পাকিস্তান একটা যুদ্ধ পরিস্থিতি একটা সৃষ্টি হচ্ছে, এটাতে আমাদের প্রায় প্রস্তুত থাকতে হবে, এইটা প্রসঙ্গে তার বক্তব্য। তারপরে যদি আমরা বিবেচনা করি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের যে একজন খুব গুরুত্বপূর্ণ একটা তদন্ত কমিশনের প্রধানের বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে আবার সরকারের মুখপাত্রের বক্তব্য, আমরা যদি বিবেচনা করি মিয়ানমারে যে করিডোর দেওয়া হচ্ছে সেই সব বক্তব্যগুলি যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা বা IMF এর ঋণ আমরা যদি এগুলি বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে সরকারের মধ্য থেকেই নানা ধরনের নানা ধরনের কথা বলতেছেন। মানে আসেন আমরা একটু একটু করে সামনের দিকে আগাই। এপ্রিলে নির্বাচন হবে না নির্বাচন আরও এগিয়ে আসা উচিত, আসার সম্ভাবনাও আছে, সেটি একটি উন্মুক্ত আলোচনা। আমার ধারণা সম্ভাবনা আছে এবং সেটি এগিয়ে আসা উচিত। ডিসেম্বরেই হওয়া উচিত না, এগিয়ে আসা উচিত, আবার এপ্রিলেও হওয়া উচিত না। কখন সেটাও আমি বলবো। তো এটি একটি ভালো কাজ। কেন ভালো কাজ সেটিও আমি বলবো। কিন্তু খারাপ কাজ কি করেছে? যখন জাপানে যে বললেন যে না একটি মাত্র রাজনৈতিক দল ছাড়া আর কেউ নির্বাচন ডিসেম্বরে চায় না, এরপরেই তার উপস্থিতিতে যেই রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং হয়েছে সেখানে 28টা দল তিনি নিজে ডেকেছেন, ডাকেননি অনেকগুলো দলকে আমরা জানি। যেমন জাতীয় পার্টি, কোন হিসাবে জাতীয় পার্টি এখনও এই আলোচনার বাইরে আছে আমার হিসাবে আসে না। রাজনীতির বিরাজনীতিকরণ যে একটা প্রক্রিয়া আছে সেটি আমি সবসময় বিরোধী। আওয়ামী লীগের দোষ আছে যে না ঠিক আছে বিচারের আগ পর্যন্ত তাদেরকে আপনি মেইন স্ট্রিমে আনবেন না, তাদের সহযোগী বলা হয় জাতীয় পার্টিকে। এখন সহযোগী যদি জাতীয় পার্টিকে বলা হয়, আওয়ামী লীগের সহযোগিতা আরও অনেক লোকজন ছিল। আওয়ামী লীগের সহযোগী হিসেবে যারা উপদেষ্টা পরিষদে আছে তারা কিভাবে আপনার সাথে অফিস করছে, আওয়ামী লীগের সহযোগী হিসেবে অন্যান্য অপরাপর বাম রাজনৈতিক দলগুলো ছিল, আওয়ামী লীগের সহযোগী হিসেবে হেফাজতে ইসলাম ছিল, আমরা জানি, এটা অস্বীকার করার উপায় নেই। তারা কিভাবে আপনার সাথে আলোচনা আসে? সেক্ষেত্রে জাতীয় পার্টির মতো একটি দলকে আপনি আলোচনার বাইরে রেখে, তবু আমি বলছি যে 28টি দলকে আপনি দাওয়াত দিয়েছেন, সেই 28টা দলের মধ্যে 25টা দল বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অথবা তার আগে নির্বাচন, রেকর্ডেড আপনার সামনেই বলেছে। কিন্তু আপনি যখন নির্বাচনের ডেট ঘোষণা করলেন তখন সেটা এপ্রিলে নিলেন। এখন এই এপ্রিলে নেওয়ার মধ্যে আপনি অর্থাৎ প্রধান উপদেষ্টা ইউনূস কতখানি জয়ী হলো, কেন এপ্রিলে নিল, এটি নিয়ে নানান রকম ব্যাখ্যা থাকতে পারে। এগুলো আমি অনেক সময় একটু সতর্কতার সহিত প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। আমার সোশ্যাল মিডিয়া পেজে আমি নির্বাচন ঘোষণা করার সময়সীমা ঘোষণার সাথে সাথে ডক্টর ইউনূসকে ঈদ মোবারক জানিয়েছি এবং পরবর্তীতে আরও একটি পোস্টের মধ্যে দিয়ে আমি বলার চেষ্টা করেছি যে যেই এক সপ্তাহের একটা সংকটময় পরিস্থিতি বাংলাদেশে উদয় হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে, যে ডক্টর ইউনূস তার অনুগত ছাত্রদের দলকে দিয়ে একটা মেসেজ ছড়িয়ে দিয়েছিলেন যে না তিনি পদত্যাগ করে চলে যাবেন। কেন?
কেননা তার ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, কাজ না করতে দিলে তিনি কেন ক্ষমতায় থাকবেন, এবং তার হাত দিয়ে অভ্যুত্থানের পরবর্তীতে সরকার যিনি পরিচালনা করছেন তার হাতে ম্যান্ডেট নেই বন্দর কাউকে দেওয়ার, তার হাতে ম্যান্ডেট নেই করিডোর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার, তো খালি কি নির্বাচন দেওয়ার জন্য তিনি ক্ষমতায় এসেছেন কিনা, দায়িত্বে এসেছেন কিনা, সেই ধরনের একটি প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি পদত্যাগের হুমকি দিয়েছিলেন। আমরা সেই সময় একদম বলেছি যে না, পদত্যাগ কিংবা হুমকি দেওয়া এগুলো রাগ অনুরাগের বশবর্তী হয়ে কেউ যদি সরকার পরিচালনা করে, প্রথমত তিনি তার শপথ ভঙ্গ করেছেন, দ্বিতীয়ত যদি তিনি চলেই যান তাহলে হয়তো আমাদের বিকল্প খুঁজতে হবে। কিন্তু বিকল্প খোঁজার পথটা কি আমাদের খুব বেড অফ রোজেস হতো কিনা, অর্থাৎ পদ্ম ফুলে বিছানো কোনো কর্মপরিকল্পনা হতো কিনা? আমার ধারণা হতো না। কেন হতো না? ডক্টর ইউনূস চলে যাওয়ার পর স্বভাবতই ডক্টর ইউনূসের নিয়োগকৃত মন্ত্রিসভা অটোমেটিক্যালি বাতিল হয়ে যেত উপদেষ্টা পরিষদ। কেননা এই উপদেষ্টা পরিষদকে ছাত্র প্রতিনিধি বলুন, সামরিক বাহিনীর প্রধান বলুন, সশস্ত্র বাহিনীর প্রধান অথবা রাজনৈতিক দলগুলোর যারা সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছে, এই অভ্যুত্থান সরকারের তিনটি বড় স্টেক, তাই তো, ছাত্র জনতা, রাজনৈতিক দল, সশস্ত্র বাহিনী, এই তিনটি স্টেক মিলে প্রধান উপদেষ্টাকে ফিক্স করেছেন তারা, আর বাকি উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা নিজে ফিক্স করেছেন। সুতরাং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি ক্ষমতা থেকে চলে যান তাহলে তার এই যে উপদেষ্টা পরিষদের তো বৈধতা থাকে না, তাই না? তো সেক্ষেত্রে আমাদের সামনে কি থাকতো? একেবারে সশস্ত্র বাহিনীর প্রত্যক্ষ ভূমিকায় আরও একটি অন্তর্বর্তীকালীন অথবা স্বল্প মেয়াদে 3 মাস মেয়াদী একটা তত্ত্বাবধায়ক সরকার হতো, যেটা 1990 সালে হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে, 96 হয়েছে বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে, যতদূর আমি মনে করতে পারি। তো এই ধরনের একটি সরকার গঠিত হতো, এবং সেটা হলেই কি যেই সরকার নির্বাচনটা করতো সেটা কি কলুষমুক্ত হতো কি না? আমার ধারণা কলুষমুক্ত হতো না। কেননা নানান পর্যায়ে বলা হতো, এখনও তো যেইভাবে স্টিগমাটাইজ করা হয় রাজনৈতিক দলগুলোকে, বিশেষত সবচেয়ে বড় দল বিএনপিকে, বলা হচ্ছে যে বিএনপি চাপাচাপি করে নির্বাচনের জন্য চাপাচাপি করছে, বিএনপি কাজ করতে দিচ্ছে না, বহুত কথাবার্তা। তখন আরও বলা হতো যে সশস্ত্র বাহিনীর সাথে মিলিয়ে প্রধান উপদেষ্টা অর্থাৎ ডক্টর ইউনূস বাঙালি জাতির অবিস্মরণীয় এক কৃতি সন্তানকে কাজ করতে দেয়নি। সুতরাং ওই যে নির্বাচন, স্বল্পকালীন সরকার নতুন যারা আসতো তাদের হাত দিয়ে যে নির্বাচন হতো, আমি বলেছি ডক্টর ইউনূস পদত্যাগ করলে দেশ রসাতলে ডুবে যেত এমন না, কিন্তু আমাদের কি দরকার? আমাদের দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। যেই পরবর্তীতে সরকার আসবে তার ভ্যালিড ম্যান্ডেট, নির্বাচনটা যে একটা সঠিক কর্মপন্থায় পরিচালিত হয়েছে সেটার একটা বিশ্বাসযোগ্যতা। কেননা 2008-এ আমরা দেখেছি শেখ হাসিনা যে প্রক্রিয়া নির্বাচনে জয়ী হয়ে এসেছিলেন সেটার ম্যান্ডেট নিয়ে প্রশ্ন আছে, এবং সেটা জয়ের অথেন্টিসিটি নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে। সেই ধরনের প্রশ্ন আমরা চাই না, যদিও এই প্রশ্ন যারা করবার তারা অবশ্যই করবেন। এইটার তাদেরকে কোনোভাবেই নিবৃত্ত করা যাবে না। বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, অনেকে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। দেশকে, আমাদের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায়, তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক
শৃঙ্খল নিরাপদ বাংলাদেশ চাই, জঙ্গিবাদ মুক্ত। তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত। শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয়। শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব না।